আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের এই প্রেজেন্টেশনটা স্টারনামের। প্রথমে আমরা অবজেক্টিভ সিট ফিক্স করে নিই। কেমনভাবে থোরাসিক কেজের সামনের অংশটুকু তৈরি হয় সেটা আমরা প্রথমে দেখব। তারপর স্টারনামের বিস্তারিত অ্যানাটমিক্যাল ফিচার এবং ক্লিনিক্যাল কোরিলেশনের চেষ্টা করব। এই সামনে দেখতে পাচ্ছেন মাঝখানের ছবিটা থোরাসিক কেজের এবং দুই সাইডে থোরাসিক ওয়াল, যার বাম পাশের ছবিটা স্কেচ করে দেখানো হয়েছে। তাহলে আমরা এই যে প্রথম অংশটুকু দেখছি, এই জুগুলার নস, যেটা আমরা আগেও দেখেছি, এই জুগুলার নসটা সহজে আঙ্গুল দিয়ে ফিল করা যায় এবং এটাই স্টারনামের সর্বোচ্চ লিমিট। এখান থেকে নিচের দিকের মাঝখানটা পুরা দখল করে থাকে এই ফ্ল্যাট বোনটা, স্টারনামটা। এই স্টারনাম দেখা যাচ্ছে উপর থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত নেমে এসে প্রায় অ্যাবডোমেনের ওয়াল পর্যন্ত চলে যায়। এখন এখানে দেখা যাচ্ছে যে রিব চারিদিক থেকে এসে এই স্টারনামের ল্যাটারাল বর্ডারে লাগে। এই জায়গাটায় ক্লিনিশিয়ানদের বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা এর ফলে আমরা ফিচারগুলো সারফেসে বুঝতে পারি। যেমন এই মাঝখানে যদি আমরা হাত আঙ্গুল দিয়ে ফিল করতে চেষ্টা করি, তাহলে এই ট্রায়াঙ্গুলার এরিয়াটার পরে একটু উঁচু জায়গা থাকে, এই উঁচু জায়গাটাকে স্টার্নাল অ্যাঙ্গেল বলা হয়। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো 2 নম্বর রিবটা কস্টাল কার্টিলেজ দিয়ে এই স্টার্নাল অ্যাঙ্গেলে লাগানো আছে। সুতরাং একে কেন্দ্র করে আমরা বিভিন্ন ফিচার থোরাসিক ওয়ালে ফিল করতে পারি স্টার্নাল অ্যাঙ্গেলকে কেন্দ্র করে। তাহলে স্টারনামটা একটা ফ্ল্যাট বোন যা থোরাসিক কেজের অ্যান্টেরিয়র ওয়াল মাঝখানটা তৈরি করে থাকে। এটা ফ্ল্যাট সোজা থাকে, ভার্টিক্যালি নয়, এটা একটু অবলিকলি থাকে এবং অবলিকিটি আপার পোর্শনে বেশি। আমরা যদি খেয়াল করি ম্যানোব্রাম স্টার্নিটায় বেশি অবলিকলি থাকে, বডিটা অনেক। এই স্টারনামের 3টে অংশ আছে, ম্যানোব্রাম, বডি এবং জিফয়েড প্রসেস। তাহলে আমরা ম্যানোব্রামটাকে দেখতে পাচ্ছি 3টা বর্ডার এবং 2টো সারফেস আছে। অ্যান্টেরিয়র সারফেসটা সাইড টু সাইড কনভেক্স হয় এবং ভার্টিক্যালি কনকেভ হয়, কিন্তু পস্টেরিয়র সারফেসটা স্মুথ হয় এবং রিলেটিভলি কনকেভ ইন অল ডিরেকশন, চারিদিক থেকে এটা কনকেভ হয়, উপর নিচ এবং সাইড টু সাইড। আমরা বর্ডারগুলো দেখলে সুপিরিয়র বর্ডারের মাঝখানে আমরা জুগুলার নচ দেখতে পাই, যেটা হচ্ছে সুপ্রাস্টার্নাল নচও বলা হয়। আর দুই সাইডে যে নচটা থাকে তাকে আমরা বলি ক্ল্যাভিকুলার নচ। এখানে মেডিয়াল এন্ড অফ দ্য ক্ল্যাভিকুল জয়েন্ট তৈরি করে। আমরা যদি সাইডে দেখি তাহলে দেখতে পাবো সিরিজ অফ ফ্যাসেট আছে। আমরা এই 7টা ফ্যাসেট দেখতে পাবো কস্টাল কার্টিলেজের জন্য, এবং 1 নম্বর থেকে 7 নম্বর রিবের কস্টাল কার্টিলেজ এখানে লেগে থাকে। এই ম্যানোব্রাম স্টার্নির নিচের অংশটুকু হচ্ছে বডি, এটাই লম্বা সবচেয়ে বড় অংশটুকু দখল করে থাকে এবং এখানে 4টা পিস ছিল, যেটা পিউবার্টির আগে দেখা যায় কিন্তু পিউবার্টির পর এরা জোড়া লেগে যায়। কিন্তু অ্যান্টেরিয়র সারফেসে এই জায়গাটা ফিল করা যায়, জয়েন্টগুলো রিজ দিয়ে ফিল করা যায় এবং এই রিজটা এবং সবচেয়ে ওয়াইডার পাশটা লোয়ার এন্ডের কাছাকাছি থাকে। পিছনের সারফেসে গেলে দেখতে পাবো যে এটা স্মুথ হয় এবং কনকেভ হয়। ম্যানোব্রাম স্টার্নিটা আমরা যদি লেভেল টানি তাহলে দেখতে পাবো যে এই ম্যানোব্রাম স্টার্নি বরাবর থোরাসিক 3 এবং 4 নম্বর ভার্টিব্রা থাকে। তাহলে ঠিক আপার এন্ডটা যায় ইন্টারভার্টিব্রাল ডিস্ক 2 এবং 3-এর মধ্যে এবং লোয়ার বর্ডারটা যায় 4 এবং 5-এর মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্কে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যানোব্রাম স্টার্নিটা আমাদের যে জয়েন্ট তৈরি করে সেটাকে বলা হয় ম্যানোব্রোস্টার্নাল জয়েন্ট, এবং এইখান বরাবরই স্টার্নাল অ্যাঙ্গেল থাকে। এটা 4th এবং 5th এর লেভেলে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্কে, এবং জিফি স্টার্নাল জয়েন্টটা থাকে 9th এর বরাবর। এই হলো, আমরা যদি দেখি এই যে হলুদ শেডের জায়গাটা হচ্ছে সুপিরিয়র মেডিয়াস্টিনাম, এই স্পেসটাকে বলা হয় সুপিরিয়র মেডিয়াস্টিনাম। এই অ্যান্টেরিয়র ওয়ালটা ম্যানোব্রাম স্টার্নি তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা বডি, সাদা দাগ দিয়ে দেখানো হলো বডি অফ দ্য স্টারনাম, এবং এইখানে লেভেল থাকে। আমরা যদি ভার্টিব্রাল লেভেল দেখি 5 থেকে 9-এর মধ্যে থাকে। আমরা যদি এই জায়গাটা খেয়াল করি তাহলে এই যে হলুদ শেড দিচ্ছে এটা হচ্ছে ইনফেরিয়র মেডিয়াস্টিনাম। তাহলে ম্যানোব্রাম স্টার্নির পিছনে হচ্ছে সুপিরিয়র মেডিয়াস্টিনাম, বডির পিছনে হচ্ছে ইনফেরিয়র মেডিয়াস্টিনাম থাকে, আর জিফয়েড প্রসেসটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে প্রজেক্ট করে। আমরা স্টার্নাল অ্যাঙ্গেল সম্পর্কে বলছিলাম। এই যে সেকেন্ড কস্টাল কার্টিলেজটা এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর থাকে, আর নিচে হচ্ছে
সেভেন্থ কস্টাল কার্টিলেজটা সর্বশেষ জয়েন্ট, এটা জিফি স্টার্নাল জয়েন্ট বরাবর লাগে এবং এর সঙ্গে বাকিগুলো লাগে 8th 9th এবং 10th লেগে যে মার্জিনটা তৈরি হয় তাকে আমরা কস্টাল মার্জিন বলে থাকি। 11 এবং 12টা হয় ফ্লোটে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। স্টার্নাল অ্যাঙ্গেলটা আসলে জয়েন্ট না, এটা হলো জয়েন্টের সামনে উঁচু জায়গাটাকে বলা হয়। জয়েন্টটা হচ্ছে ম্যানুব্রা স্টার্নাল জয়েন্ট, আর এই উঁচু জায়গাটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। জিফয়েড প্রসেস এবং বডির নাম্বার মাঝখানে যে জয়েন্টটা থাকে এটাকে বলি আমরা জিফি স্টার্নাল জয়েন্ট। তাহলে আমরা এই যে দেখছেন কস্টাল কার্টিলেজগুলো এই সাইডে এসে লাগে। তাহলে ফার্স্ট কস্টাল কার্টিলেজ এখানে লাগছে, সেকেন্ডটা আমরা এই জয়েন্ট বরাবর লাগছে যেটা সামনের দিকে স্টার্নাল অ্যাঙ্গেল তৈরি করে, এবং তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স, সেভেন্থটা একেবারে নিচে এসে লাগে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আমরা দেখলাম যে সেকেন্ড কস্টাল কার্টিলেজটা স্টার্নাল অ্যাঙ্গেলে লাগে, যে স্টার্নাল অ্যাঙ্গেলটা আমরা যদি ম্যানোব্রাম স্টার্নের উপরে আঙ্গুলটা রাখি তাহলে ফিল করা যায় নিচের দিকে রোল করলে অ্যাঙ্গেলটা। তাহলে আমরা সহজেই রিবগুলো গুনতে পারি। রিবগুলো গুনতে পারলে বিভিন্ন জায়গায় আমরা আইডেন্টিফাই করি। যেমন ধরুন আপনি হার্টটা বুঝতে চান অ্যাপেক্সটা কোথায় আছে, তাহলে আমরা যদি রিব গুনে যে এই সেভেন্থ ইন্টারকস্টাল স্পেস একটা মিড ক্ল্যাভিকুলার লাইন টেনে তারই একটু ভিতরে যদি দেই তাহলে এটা অ্যাপেক্স অফ দ্য হার্টের পজিশন। এইভাবে আমরা বিভিন্ন জায়গা আইডেন্টিফাই করতে পারি। স্টেথোস্কোপ ওখানে বসাতে পারি অথবা ইসিজির লিড বসাতে পারি। এইভাবে আমরা সারফেসের বিভিন্ন ফিচারগুলো ঠিক করতে পারি, যে লিভারটা ঠিক পর্যন্ত উঠেছে কিনা, লাংটার মধ্যে কোনো পানি জমা হলো কিনা। এইভাবে আমরা এই আইডেন্টিফাই করতে চেষ্টা করি পজিশন। মাসকুলার অ্যাটাচমেন্টে আমি অ্যাজ এ হোল দেখাতে যাচ্ছি যে পেক্টোরালিস মেজর দেখা যাচ্ছে, দেখেন বডি অফ দ্য স্টার্নাম এবং ম্যানুব্রাম স্টার্নিস সাইডের জায়গাটায় লেগেছে, এবং এর উপরে দেখেন স্টার্নোক্লিউডোমাস্টয়েড লেগেছে, যে মাসলটা এখানে সাদা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। পিছনের সারফেসে যায় তাহলে তিনটা মাসল গুরুত্বপূর্ণ, যে স্টার্নোথাইরয়েড, হাইওয়েড এবং স্টার্নোথাইরয়েড। নিচের দিকে স্টার্নোথাইরয়েড, উপরে হচ্ছে স্টার্নোহাইরয়েড লাগে। এই দুটো মাসল যদি নেকে দেখতে চান এটা হচ্ছে এই যে অ্যারোতে দেখানো হয়েছে স্টার্নোহাইরয়েড এবং স্টার্নোথাইরয়েড। নিচের বডিতে দুই সাইডে লাগে ট্রান্সভার্সাস থোরাসিস। এই যে উপরে দেখছেন মাসলগুলো থোরাসিক কেজের ভিতর দিক থেকে দেখানো হয়েছে। রিলেশন স্টার্নামের জন্য খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে ম্যানুব্রাম স্টার্নিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেজন্য ম্যানুব্রাম স্টার্নিটাকে বিশেষভাবে বোঝাবার চেষ্টা করছি। এখানে থোরাক্সের ওয়ালে হার্টটা দেখা যাচ্ছে, হার্টের উপরে গ্রেট ভেসেলসগুলো দেখা যাচ্ছে যেগুলো উপর থেকে লাগানো আছে। ওই জায়গাটা আমি বাম সাইডে নিয়ে এসেছি এবং তার সামনে ম্যানুব্রাম স্টার্নি আঁকাবার চেষ্টা করছি। দেখেন ম্যানুব্রাম স্টার্নির শেড মতো দেখা যাচ্ছে। এখানে এই আর্চ অফ দ্য অ্যাওর্টা দেখা গেছে, ভেনা কাভাটা এই বাম দিকে তৈরি হয়েছে। এই যে দেখা যাচ্ছে ব্যাকিওসেফালিক ভেন, তাহলে ব্যাকিওসেফালিক ভেন লেফট সাইডে ক্রস করে আসতেছে এবং আর্চ অফ দ্য অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ তারা কিন্তু ব্যাকিওসেফালিকের পিছনে থাকে। এখন যদি আমরা ম্যানোব্রাম স্টার্নিটাকে এটাকে নিয়ে এসে এখানে ফিক্স করি তাহলে দেখেন যে আপার এরিয়াটা রিলেটিভলি ফ্রি। যেমন এই জায়গাটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টার জন্য রিলেশন থাকে, এটা লেফট ব্যাকিওসেফালিক ভেনের জন্য, এবং একেবারে রাইট সাইডে ভেনা কাভা থাকে। তাহলে ঠিক আপার পার্টটা যদি আমরা দেখি, এই জায়গাটা হচ্ছে প্লুরাল রিলেশন থাকলো, ঠিক আপার পার্টের একেবারে নচের কাছাকাছি জায়গাটা সেফ হয়। আমরা কোনো নিডল দেওয়া এগুলো যদিও পুরা থিকনেস ফুটো করে তাহলেও বড় কিছু ইনজুর্ড হওয়ার চান্স কম থাকে, কিন্তু মিডলে করলে আমাদের ব্র্যাকিওসেফালিক ভেন আর একটু নিচে করলে আর্চ অফ দ্য অ্যাওর্টা ইনজুরি হলে আমাদের একেবারে পেশেন্ট মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। আমরা রিলেশন বোঝার জন্য ম্যানোব্রাম স্টার্নি ঠিক করেছি। এরপরে রিলেশনগুলো হচ্ছে এই যে আর্টিকুলেশনগুলো আমরা ঠিক করে নেই, যে ফোর্থটা নিচের দিকে এই জায়গায় আছে কর্টাল কার্টিলেজ, ফিফথ, সিক্স, সেভেন্থ লাগছে। তাহলে এখন যদি আমরা সারফেসে মার্কিং করতে চাই যে প্লুরাটা কতদূর পর্যন্ত আসে, লাং কতদূর, আমরা প্লুরাটা দেখে তার চেয়ে একটু বাইরে লাংটা থাকে। তাহলে প্লুরার জন্য দেখেন ম্যানোব্রাম স্টার্নাল জয়েন্টে ডান বামে দিলাম, এরপরে স্টার্নাল অ্যাঙ্গেলের মিড লাইনের কাছাকাছি দুটো ফোঁটা দিলাম, এবং ফোর্থ কস্টাল কার্টিলেজের উপরে মিড লাইনের কাছে দিব। এই পর্যন্ত মোটামুটি দুটো একই রকম হয়ে আসে। কিন্তু এরপরের রাইট সাইডে একেবারে সোজা নিচে যায়, দেখেন পয়েন্ট দিয়েছি জয়েন্টে বরাবর বডি এবং জিফয়েড প্রসেসের জয়েন্ট, কিন্তু লেফট সাইডে সিক্স কস্টাল কার্টিলেজের উপরে দিতে হয়। তাহলে আমরা যদি এই রিব এবং কস্টাল কার্টিলেজের জয়েন্টে আমরা সাধারণত কস্টোকন্ড্রাল জয়েন্টের কাছাকাছি এই ফোঁটাটা আমরা দিয়ে থাকি।
তাহলে আমরা এই যদি লাইনটা নিয়ে এখন নিচে যাচ্ছে রাইট সাইডে সোজা যায়, লেফট সাইডে এই কার্ভটা হয়, এই কার্ভটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এটা হার্টের কারণে এটা হয়ে থাকে। সেই জন্য যে এই নিচের কার্ডিয়াক নচের কাছাকাছি যে অংশটুকু বাদ থাকলো স্টারনামের, এই জায়গাটায় পেরিকার্ডিয়াম, হার্টের কাভার, এবং হার্ট এর পিছনে থাকে। ফলে আমরা ফিঙ্গার দিয়ে যদি ট্যাপ করি, শব্দ করি, তাহলে যেহেতু হার্টের মধ্যে ব্লাড থাকে সেজন্য এটা ডাল শব্দ হয়, ধপধপ করে হয়। আর লাংয়ের ভিতরে যেহেতু বাতাস থাকে, অন্য জায়গায় আমরা রেজোনেন্ট পাই, একটু ভাইব্রেটিং সাউন্ড পাই। তাহলে এই জায়গাটাকে সেই জন্য এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস বলা হয়। অসিফিকেশন এই বোনটার জন্য একটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। আমাদের স্টারনাম দুটো পিস হিসাবে মিড লাইনে জোড়া লেগে অসিফিকেশন কমপ্লিট হয়। তাহলে আপনি এখানে দেখেন যে এখানে কার্টিলেজিনাস শেপটা পাওয়া যাচ্ছে স্টারনামের, এর উপরে ম্যানোব্রাম স্টার্নি বডি এবং জিভাইড প্রসেসটা দেখা যাচ্ছে। তাহলে অসিফিকেশন শুরু হয় ম্যানোব্রাম স্টার্নি এবং বডির আপার পার্ট থেকে। ম্যানোব্রাম স্টার্নিতে 1 থেকে 3টা সেন্টার আসে ফিফথ ফিটাল মান্থে। বডি অফ দ্য স্টারনামে যদি আমরা খেয়াল করি, দুপুরের দুটো পিসে 1 থেকে 2টো সেন্টার প্রতিটার জন্য আসে, এবং এটা ম্যানোব্রাম স্টার্নির সাথেই আসে। আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো পেয়ার অফ সেন্টার্স পাওয়া যায়, 1 মাস পরে এরা আসে। জিফয়েড প্রসেস জন্মের সময়ও এরা কার্টিলেজিনাস থাকে। এরা সাধারণত জন্মের 3 বছর বয়স থেকে অসিফিকেশন শুরু হয়, অথবা তার এই যে দেখা যাচ্ছে জন্মের সময়ে এই বডি অফ দ্য স্টারনাম 4টা আলাদা পিস আছে, এবং এরা সবাই সেপারেট থাকে অ্যাট বার্থ, এবং ফিউশন হয় পিউবার্টির সময়। এটা যদি আমরা দেখি তাহলে নিচ থেকে ফিউশন হতে থাকে উপরের দিকে, এবং পিউবার্টির পরে এরা বডিরগুলো জোড়া লাগে, তবে অন্য জয়েন্টসগুলো 25 বছর বয়সের পরে কমপ্লিট হয়ে যায়। 25 বছর পরে স্টারনাম টোটালি একটা বোন হিসাবে পাওয়া। এই স্টারনামের বডিতে যদি ফিউশনটা কমপ্লিট না হয় তাহলে টোটাল কার্টিলেজিনাস মডেলটা তৈরি হয় না, মাঝখানে সফট টিস্যু থেকে যায়। ফলে বডিতে প্রায়শই দেখা যায় একটা অ্যানোমালি, সেটার নাম হচ্ছে স্টার্নাল ফোরামেন। এটা তাহলে মিড লাইনে হবে, এবং এটা সাধারণত বডিতে হয় এবং বডির ওয়াইডার পার্টে এটা দেখা যায়। সুতরাং আমরা যদি কোনো ম্যানুভার করতে যাই এই স্টারনামে, যদি সেটা বডিতে হয় তাহলে আগে চেক করে নিতে হয় যে স্টার্নাল ফোরামেন আছে কিনা। তাহলে স্টার্নাল ফোরামেন এর এক ধরনের জন্মগত অ্যানোমালি, সেটা সারা জীবন থেকে যেতে পারে। আমরা ক্লিনিক্যালি এই বোনটাকে চয়েস করি রেড বোন ম্যারো সংগ্রহের জন্য। এটাকে বলা হয় স্টার্নাল পাংচার। স্টার্নাল পাংচার করে আমরা বোন ম্যারো কালেক্ট করি। এটা কি জন্য এই বোনটাকে চয়েস করা হয়? এটা একেবারে স্কিনের নিচে থাকে, সহজে এটাকে অ্যাপ্রোচ করা যায়। এটাকে বলা হয় সুপারফিশিয়াল থাকার কারণে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তাহলে আমরা চয়েস করি কোন জায়গা? আপার পার্টে, কারণ তার চেয়ে একটু নিচেই থাকে ব্র্যাকিওসেফালিক ভেন পস্টেরিয়রলি, এবং তার চেয়ে নিচে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টা। সুতরাং আপার পার্টে পাংচার করলে আমাদের ওই পিছনের স্ট্রাকচারগুলো কোনো কারণে ইনজুরি হওয়ার চান্স থাকে না। এই জায়গায় আমাদের সারা জীবন রেড বোন ম্যারো পাওয়া যায়। তাহলে আমরা এইটাকে সিলেক্ট করি কারণ এটা সুপারফিশিয়াল, সহজে অ্যাপ্রোচ করা যায়, এবং এখানে সমস্ত জীবনে সারা জীবন ধরে রেড বোন ম্যারো থাকে। এর আপার পয়েন্ট চয়েস করি কারণ হচ্ছে এর নিচেই ব্র্যাকিওসেফালিক ভেন রিলেটেড থাকে, তার নিচে অ্যাওর্টা রিলেটেড থাকে। কোনো কারণে যদি নিডলের মাথাটা বেরিয়ে যায় বোনস থেকে, তাহলে ওগুলো ইনজুরি। থ্যাঙ্কস ফর রিমেইনিং উইথ মি।